আপনাকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা। আপনি জয়ী হয়েছেন ডাকসুর। সেই বিষয়টিতে আসি। আপনার কাছে একটু আমি কি কি মানে বিষয়ে কথা বলবো, আপনার এই প্রক্রিয়ার মধ্যে আপনার ব্যক্তিগত অভিজ্ঞতা, আপনার ভবিষ্যৎ পরিকল্পনা এবং কিছু কিছু বিষয়ে আপনার মতামত আজকের অনুষ্ঠানে আপনার কাছে জানতে চাইবো। শুরুতেই একটু মানে নির্বাচিত তো হয়েছেন বটে, কিন্তু শুধু নির্বাচিত বললে হয়তো ভুল হবে। কারণ আমি যে পার্থক্যটা দেখছিলাম আপনাদের ভোটের, নিকটতম প্রতিদ্বন্দ্বী মনে হয় ২,৪৭০টি ভোট পেয়েছে, আপনি ১০,৬৩১টি ভোট যদি ভুল না বলি। বিশাল ব্যবধান বা ভূমিধস জয় যাকে বলে আপনি পেয়েছেন। কি রহস্য? রহস্য হচ্ছে আমার পরিশ্রম। রহস্য আমার ডেডিকেশন। এই পুরো সময়ের মধ্যে দিয়ে আমি যত ধরনের সাইবার বুলিং থেকে শুরু করে যত ধরনের মানসিক অত্যাচারের মধ্য দিয়ে গিয়েছি, এটাই আমি মনে করি আমার বিজয়ের সবচেয়ে বড় ফ্যাক্টর। এবং অবশ্যই আমার ভোটারদের আমার প্রতি আস্থাটা আমি অর্জন করতে পেরেছি। দেখুন, বাংলাদেশের সামগ্রিক মানুষের চিন্তা চেতনা হচ্ছে যে যত বেশি মাজলুম মানুষ তার পক্ষে থাকতে তত বেশি পছন্দ করে। এবং আমার ক্ষেত্রে সেটাই হয়েছে, মানুষ এত বেশি আমাকে ভিক্টিমাইজ করেছে এবং আমি তার তাদের মানে কি আস্থা বুলিং এর এতখানি বেনিফিট আপনি পেয়েছেন? বেনিফিট বলবো না, এটা হচ্ছে প্রতিদান বলতে পারেন। প্রতিদান। আচ্ছা, আপনি একবার অবশ্য বলেছেন সংবাদ সম্মেলনগুলো আমি একটু দেখছিলাম সেটিও। তারপরেও একটু বলবেন মানে কেমন রকমের বুলিং হয়েছে? কারা আপনাকে বুলিং করলো? এখন কি অবস্থা? এখনো কি বুলিং এর শিকার হচ্ছেন কিনা? এখনো বুলিং এর শিকার হচ্ছি, এখনো নানাভাবে নানা ধরনের প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে। এবং নানা বিষয়ে আর কি আমাকে চরিত্র হননের চেষ্টা করা হচ্ছে, যেহেতু এতদিন পর্যন্ত চরিত্র হনন করেও জিতাতে মানে আটকাতে পারেনি। হুম, হুম। এখন আর কি বিভিন্ন ধরনের প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে, আমি দেখছি সেসব চলছে। এবং করছে আসলে কে করছে কে করছে না এরকম কোনো নাই। আম, বাংলাদেশের আসলে একটা শ্রেণীর মানুষের এটাই এটা মানসিক সমস্যা বলতে পারেন, বা তারা তাদের মানসিক দীনতা বলতে পারেন। তারা নারীদের এটা পছন্দ করে না, নারীদের উঠে আসা, তাদের কার্যক্রম, কিছু জিনিস স্বভাব কিছু মানুষের মধ্যে আছে। এটা সে কোন দল মত এরকম না, কিছু মানুষের মধ্যে আছে এবং তারা সেটা নিতে পারছে না। এবং রাজনৈতিক অপোনেন্টদের তো আছেই, তারা তো সবসময় ছিল। তো অপোনেন্টদের ব্যাপারে আসলে এই সহনশীলতা তৈরির জায়গাটাতে এখনো আমরা যেতে পারিনি, সেই জায়গাটা থেকেও ভিক্টিমাইজ হয়েছি। এবং এমন কোনো অশ্লীলতা, এমন কোনো অ্যাটাক নেই যেটা আমাকে করা হয়নি। আমার আমার ব্যাপারে হচ্ছে ফেব্রিকেটেড নোট বানানো হয়েছে, আরো অনেক কিছুই হয়েছে। আহ তৈরিকৃত পর্ন ভিডিও দেখতে পেয়েছি। সবকিছু মিলিয়ে আর কি মানসিক ভাবে যত রকমের অত্যাচার করা যায় সবই করেছে। আপনি মানসিক সাপোর্টটা পেলেন কোথা থেকে? মানে এই বিষয়গুলো তো মানা বেশ এটা কঠিন ব্যাপার আপনার বয়সে এটা অন্তত। আসলে আমি এর কাছ থেকেই পেয়েছি। সবচেয়ে সবচেয়ে আমার জন্য সবচেয়ে বড় প্রাপ্তি যেটা, আমার ভোটাররাই আমাকে সবচেয়ে বেশি মানসিক যেটা সাপোর্ট সেটা দিয়েছে। তারপর আমার কো প্যানেলিস্টরা তো ছিলই, তারা প্রত্যেকদিন আমার খোঁজ খবর নিয়েছে, লিগ্যাল স্টেপ নিতে যা যা করা দরকার সবই সাহায্য করেছে। এবং অবশ্যই আমার পরিবার, তাদের মানে তাদের উপরেও তো কমপ্লিট ছিল না। তাদের একটা ফ্যামিলির বা কারো কাছের মানুষের সম্পর্কে তাকে গণধর্ষণ করা হবে এই ধরনের হুমকি গেলে সেটা আসলে মেনে নেওয়া খুবই কষ্টকর। এবং সেটা সহ্য করে তাদের ফ্যামিলির কোনো মেয়েকে এই ধরনের কাজে আসতে দেওয়া, রাজনীতিতে আসতে দেওয়া খুবই কষ্টের ব্যাপার। সেই জায়গা থেকে আমার পরিবার আসলে খুব বেশি সাপোর্টিভ ছিল। জি। এবং আমার ভোটারদের নিকট আমি অবশ্যই কৃতজ্ঞ যে তারা এই ব্যাপারগুলোতে আমাকে এত বেশি সাপোর্ট দিয়েছে। জি, নিশ্চয়ই আপনার পরিবারের প্রতিও সাধুবাদ, যারা তারা আসলে আপনাকে এভাবে সমর্থন করেছেন। আপনি বলছিলেন নারী হলে কিছু শ্রেণীর মানুষ থাকে যারা নারী হলেই এই ধরনের আসলে ভিক্টিমাইজড করার চেষ্টা করে। কিন্তু এখন কি একটু বৈষম্য, মানে এখানে যে বৈষম্যটা সেটা কি একটু কাটছে? কারণ এখন আমরা দেখতে পাচ্ছি যে একদম নারী হলে তো আছে বটেই, নির্বিশেষে গালাগালি। এটার কি, আমি আসলে মূল প্রসঙ্গে যাবার আগে একটু এটা শুনতে চাই আপনার কাছ থেকে, যে আমার এটা খুব কৌতূহল, জেনজির মধ্যে গালাগালি করার প্রবণতা কি একটু বেশি কিনা? ইদানিং খুব বাজে বাজে গালাগালি শোনা যায়, এমনকি বাজে বাজে স্লোগান শোনা যায় যেগুলো মুখে উচ্চারণ করা যায় না। আমরা শুনিও না সাধারণভাবে এই ধরনের ভাষা। দেখুন, এই ধরনের ব্যাপারটা হচ্ছে আপনি যখন রাজ আপনি যদি জুলাই আন্দোলনের কথা বলেন, জুলাই আন্দোলনে কিন্তু আমাদের স্লোগান ছিল মানে সুশীলতা দিয়ে আসলে আমরা ফেসিবাদের পতন ঘটাতে পারিনি। এবং জেনজির এটা একটা প্রতিবাদের ভাষা। তো প্রতিবাদের ভাষা সেটা যদি হচ্ছে আপনি ফেসিস্টের জন্য যেটা ব্যবহার করবেন, সেটা যদি আপনার যে ফেসিস্ট না সেই রাজনৈতিক অপোনেন্টের জন্য ব্যবহার করেন, দুইটার কিন্তু আলাদা পার্থক্য আছে। দেখুন, হাসিনাকে গালি দেওয়া, হাসিনাকে
আমি শব্দটা ইউজ করলাম না, হাসিনাকে দেশ এই শব্দটা বলে যখন আপনি হাসিনাকে গালি দেন, কিংবা হাসিনার যারা দালালি করে, ফেসিবাদের যারা দালালি করে তাদেরকে গালি দেন, সেই একই গালি যদি আপনার রাজনৈতিক অপোনেন্ট যে ফেসিবাদ করে না, যে গুম খুন করে না, তাকে দেন, তখন কিন্তু দুইটার আলাদা পার্থক্য আছে। তো সেই জায়গা থেকে এটা এটা আপনাকে এটা আসলে রাজনৈতিক ভাবে এটা কতখানি অ্যাকসেপ্টেন্স পাবে বা পাবে না এই ব্যাপারে এসে যায়, কিন্তু ভাষার তো আসলে পরিবর্তন হয়েছে। এই যে স্ল্যাং ইউজ করা বা এটা এটা এখন কুলনেস এর মধ্যেই পড়ে। তো সেই কুলনেসটা আসলে আপনি কোন পার্সপেক্টিভ থেকে কার উদ্দেশ্যে ব্যবহার করছেন সেটাই আসলে fact। আচ্ছা, কার উদ্দেশ্যে মানে আসলে মানে সুশীলতার বাইরে অশ্লীলতা বা কুশীলতা সেটি আসলে করা যাবে, কার উদ্দেশ্যে করা হচ্ছে সেটি ফ্যাক্ট। কিন্তু আপনি বলছেন যে ফ্যাসিবাদ, ধরুন এটিরও তো এখন একটা যেমন ধরেন আমি আসলে যদি বলি যে ছাত্রদলের প্রার্থী তারা বললেন, তিনি বললেন ভিপি প্রার্থী আবিদের কথা বলছি, তিনি বলছিলেন যে স্যার প্রশাসনকে বলছে যে আপনারা তো হাসিনাকেও ছাড়িয়ে গেছেন কারচুপিতে। মানে একটা তো এখন স্ট্যান্ডার্ড তৈরি হয়ে যাচ্ছে যে অভিযোগের জায়গায় যে যেই অভিযোগটি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি যে ফ্যাসিস্ট, ভোট চুরি ইত্যাদি নানান রকম বিষয় আছে, এখন তো সেই অভিযোগ তো আহ, অভ্যুত্থানের পক্ষে বা ফ্যাসিস্ট সরাতে যারা ভূমিকা রাখবে তারাই করছে। না, এই ধরনের সে বলছে, কিন্তু সেটার বা যদি আমি পক্ষে কি সে কোনো উমামার কথাও বলি, তারাও বলছেন। কোনো প্রমাণ দেখাতে পেরেছে? সেই ব্যাপারে হচ্ছে তাদের কোনো প্রমাণ যদি থাকে উপস্থাপন করুক, আমরা ধরে নিব আমাদের ভিসি হাসিনার চেয়েও খারাপ। যদি সে ধরনের যে হাসিনা এই অপরাধ করেছে, আমাদের ভিসিও এই অপরাধ করেছে, সেটার বিরুদ্ধে এই প্রমাণ, তাহলে আমরা ধরে নিব আসলে আমাদের ভিসি হাসিনার চেয়েও খারাপ, ইন্টারিম সরকার হাসিনার চেয়েও খারাপ। এটা আমরা ধরে নিব। এবং এবং এই ধরনের কথা যদি আসে, তাদেরকে আসলে তো আমরা একনলেজ করছি না। আমাদের আমাদের তো যে স্ট্যান্ডার্ড সেট করে দিই, মানে স্ট্যান্ডার্ড না কি বলবো এটাকে, সে যে একটা কি বলে উদাহরণ যে তৈরি করে দিয়ে গেল হাসিনা, সেটার ব্যাপারে যদি মনে করেন যে কেউ যদি তাকেও যদি ছাড়িয়ে যেতে চায়, আমরা অবশ্যই সেটাকেও হচ্ছে সেই গণ অভ্যুত্থানের পক্ষে শক্তি কিনা সেটা তো আমার দেখার বিষয় না। সেটা হচ্ছে তার কার্যক্রমটা কি, সে কি করছে। জি, জি, তার কার্যক্রমটা কি কি করছে এখন, মানে সেটাই আর কি। কারো কাছে তো মনে হচ্ছে বিষয়টা এবং সেইটা বলছে, মানে সেই হ্যাঁ, স্ট্যান্ডার্ড যদি হয়ে থাকে, জি, তাহলে তো আসলে যথাযথ হুম, থাকতে হবে। আচ্ছা, আচ্ছা আসি একটু আহ, আপনার ব্যক্তিগত জায়গা থেকেও একটু জিজ্ঞাসা করবো তবে তার আগে যেহেতু এই ভোট কারচুপ ইত্যাদি বিষয় নিয়ে কথা বলছিলাম, আপনি আপনি খেয়াল করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস তিনি বলছেন আপনারা ছাত্রলীগ মানে শিবিরের প্যানেল ছাত্রলীগের ভোট পেয়েছে, তলে তলে ছাত্রলীগের সাথে আপনাদের আতাত হয়েছে, এই বিষয়টির কি কোনো বাস্তবতা আছে কিনা, ছাত্রলীগারদের ভোট আপনারা পেয়েছেন কিনা? ছাত্রলীগের ভোট, ছাত্রলীগের কিন্তু না, এটা আসলে এভাবে বলা উচিত না, কিন্তু ছাত্রলীগ সমর্থিত অনেক প্রার্থী ছিল। এবং তাদের আসলে কিসের এত ঠেকা পড়লো যে তাদের রাজনৈতিক অপোনেন্ট যাদেরকে তারা সারা জীবন মেরে ফেলতে চেয়েছে, শিবির শুনলেই যেখানে মেরে ফেলা যায় ছিল, তাদেরকে হচ্ছে ভোট দিয়ে জিতিয়ে আনা তাদের আসলে কি উদ্দেশ্য থাকতে পারে বা কি মোটিভ থাকতে পারে আমি জানি না। তবে আমরা যেটা যেটা আমরা ভোটের দিন আগের রাতে দেখতে পেয়েছি, বাংলাদেশের প্রমিনেন্ট যেসব মূলধারার যেসব মিডিয়া তারা সেসব নিউজ করেছে, টেলিগ্রাম গ্রুপে কাদেরকে কাদেরকে ছাত্রলীগের পক্ষ থেকে সাপোর্ট দেওয়ার কথা বলা হয়েছে, এবং তারা খুবই ভালো সংখ্যক ভোট পেয়েছে। এই ভোটের দিকে যদি তাকান, আমি এটা বলতে চাই না যে তারা আসলে ছাত্রলীগের ভোটগুলি পেয়েছে বা তারা ছাত্রলীগের প্রার্থী, তবে আমার হয়তো আমি এটা বলা উচিত না, কারণ এটা শুধুমাত্র তারা বলেছে বা তাদের কোনো এ ব্যাপারে আসলে এরকম কোনো বিস্তারিত এখন পর্যন্ত কনক্লুশনে আসেনি, তাই সেভাবে বলবো না। তবে এটা সত্য যে তারা বিশাল সংখ্যক ভোট পেয়েছে। তো এই যে যাদের ব্যাপারে ছাত্রলীগের মনে হয়েছে তাদের পক্ষে ভয়েস রেজ করে বা তাদের তাদের জন্য কম থ্রেট, তাদেরকে ছেড়ে কেন তাদের জন্য সারা জীবন থ্রেট হয়ে থাকা একটা সংগঠনকে ভোট দিয়ে যেতে হবে আমি জানি না। তার মানে কি বিষয়টা এই ছাত্রলীগের এখনো বিশাল সংখ্যক ভোট আছে? এটা তো স্বাভাবিক, ছাত্রলীগ তো গত 16 বছর ধরে হচ্ছে এটা রাজনৈতিক মতাদর্শ বলতে গেলে বাংলাদেশের আহ যে বলেন কি বলে এটাকে, মানে মোটামুটি প্রভাবশালী দলই তো ছিল, প্রভাবশালী দল ছিল বলে তো 16 বছর প্রতিবাদ কায়েম করতে পেরেছে। জুমা কানেকশনটা ফ্রিজ হয়ে গেল। হ্যাঁ, শুনতে এখন পাচ্ছেন? শুনতে পাচ্ছি, একটু ফ্রিজ হয়ে গিয়েছিল, আপনি আপনি কন্টিনিউ করেন প্লিজ। যেটা বলছিলাম যে যারা আসলে ছাত্র শিবিরকে পছন্দ করে না বা ছাত্র দলকে পছন্দ করে না, আবার বামধারার রাজনীতির সাথেও জড়িত না, তাদের মধ্যে হয়তো মনে হয়েছে যে
এই জায়গায় ভোট দিলে হয়তো ভালো। এবং ছাত্রলীগের তো আসলে ভোট আছে কিছু সংখ্যক, যারা ছাত্রলীগ করেছে বা মনে মনে ছাত্রলীগের পক্ষে ছিল, এরকম তো অনেকেই আছে। ফ্যাসিস্টের দোষর এখন অনেকে আছে যাদের কোনো ক্রিমিনাল অফেন্স নেই বলে আমরা তাদের পক্ষে কোনো অ্যাকশন নিইনি, এরকম অনেকেই আছে বিশ্ববিদ্যালয়ে। এখন তাদের প্রতি আপনাদের অ্যাপ্রোচটা কি হবে সামনের দিনে বিশ্ববিদ্যালয়ে? দেখুন, আমার আমার বা আমার আমার প্রশাসনের, আমি যেটা মনে করি, এটা আমার এনশিওর করা আমি দায়িত্ব মনে করি। কেউ ছাত্রলীগের মতাদর্শের সাথে ছিল বা এখনো পর্যন্ত তার সেই ভুল ভাঙেনি বলে তাকে যে একেবারে অপারেশন করবো বা সাপ্রেশনের মধ্যে দিয়ে নিয়ে যাব, এ ধরনের মেন্টালিটি আসলে আমরা ধারণ করি না। আমাদের যেটা ব্যাপার, আওয়ামী লীগের ব্যাপারেও ছাত্রলীগের ব্যাপারেও, তারা যে অন্যায় করেছে, যারা হচ্ছে 15ই জুলাই ছাত্রছাত্রীদের আহত করেছে, কিংবা হচ্ছে 2000 শহীদ যাদের মানে যাদের সমর্থনে কিংবা যাদের সরাসরি অংশগ্রহণে আমাদের 2000 ভাই বোন শহীদ হয়েছে, তাদেরকে সর্বপ্রথম বিচারের আওতায় আনতে হবে। এটা আমরা বহুবার বলেছি। জুমা, এই তো যে আপনারা বলেন, কেউ বলেন 2000 ভাই বোন শহীদ হয়েছে, কেউ বলেন উমামারা বলছেন 1400 মানুষ শহীদ হলো, মানে এটি আসলে এটি বলার পেছনে আপনাদের কি মনে হয় না যে এটার জন্য এই সংখ্যাটা আসলে সঠিকভাবে জানা দরকার? সরকারের তালিকা 800 সামথিং, 836 37 এরকম একটা সংখ্যা আছে আহ, ভালো, সরকারের। হ্যাঁ, এটা একটা ভালো কনসার্ন আপনি বলেছেন। আমরা 2000 বলি, কারণ 2000 হচ্ছে এখন পর্যন্ত আমাদের আমাদের অনুমান। 1400 হচ্ছে জাতিসংঘের যে প্রতিবেদন সেটার ভিত্তিতে। তবে এটা অবশ্য আমাদের অনেক 15ই আগস্ট অনেক পর্যন্ত কিন্তু জুমা, সেটি কিন্তু হ্যাঁ, সেটি কিন্তু 5ই আগস্ট পর্যন্ত না, 5ই আগস্টের পরে অনেক মানুষ আসলে হত্যাকাণ্ডের শিকার হয়েছে। হ্যাঁ, শহীদ শহীদ হচ্ছে। তো সেই ব্যাপারে হচ্ছে যে দেখুন, এই যে আমাদের কনসার্ন গুলো আসে, বিশেষ করে আমাদের 71-এর শহীদদের নিয়েও একটা কনসার্ন চলে আসে, 3 লক্ষ না 30 লক্ষ। এই যে সংখ্যার নিয়ে যে একটা আমাদের কনফিউশন তৈরি আসে, যেহেতু আমি মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক মানে সম্পাদক, তো সেই জায়গা থেকেই আমার ব্যক্তিগত ভাবে যে আমার ইশতেহারে যেটা আমি উল্লেখ করেছি, এই যে সংখ্যা নিয়ে যেসব হচ্ছে আমাদের ডাউট আসে বা ইতিহাস নিয়ে আমাদের যে ডাউট আসে, 71 নিয়ে যে প্রশ্নগুলোর আমাদের মুখোমুখি হতে হয়, আমরা 24 নিয়ে সেটা হতে দেবো না। সেই ব্যাপারে এই জায়গা থেকে আমার অ্যাডভোকেসি করার যেটুকু স্কোপ থাকবে আমি সেটুকু অ্যাডভোকেসি করবো, বা আমার যেটুকু কাজ করার জায়গা থাকবে সেটুকু আমি এনশিওর করে যাবো। 2000 এই কারণেই বলা, যেহেতু সংখ্যাটা নিয়ে আপনি প্রশ্ন করেছেন। আমরা 1400 পর্যন্ত জানতাম, কিন্তু আমাদের রায়ের বাগ বলেন বা হচ্ছে মোহাম্মদপুরের যে, হ্যাঁ রায়ের বাগ, তারপরে হচ্ছে আরো অনেক জায়গায় অনেক আমাদের অসংখ্য ভাই বোন কিন্তু গুম আছে, যাদের পরিচয় জানা, যাদের হচ্ছে পরিচয় জানা দূরে থাক, অনেকে হচ্ছে তাদের ফ্যামিলিকে খুঁজে পাচ্ছে না। তো এটার একটা বিশাল সংখ্যক কিন্তু আছে যারা এখনো তাদের সন্তান বেঁচে যাচ্ছে না মরে গেছে এটা জানে না। সেই জায়গা থেকে 2000টা বলা, এবং এই জায়গাটাই আমি আমার জায়গা থেকে যেটুকু করার কিছু করে যাবো, যাতে এই সংখ্যা রিলেটেড ইতিহাসের যে একটা বিকৃতির সুযোগ তৈরি হয় বা ইতিহাস নিয়ে যে একটা মানে নিজেদের মধ্যে যে একটা কনফিউশন তৈরি হয়, সেটা যাতে না হয়, সেটা করার জায়গাটা আমি এনশিওর করে যাবো। জি, সেটি আপনি চেষ্টা করবেন, এটা একটি ভালো কথা। আহ, আসি যে আপনি তো আসলে শিবিরের কর্মী নন সরাসরি, এই শিবিরের সাথে যুক্ত হওয়াটা আপনার কিভাবে, বা শিবিরের প্যানেল থেকে মনোনয়ন? আমি আসলে আমার ফেসবুক প্রোফাইলে আর কি পোস্ট করেছিলাম আমি কোনো একটা প্যানেল থেকে নির্বাচন করতে চাই। এটা আমার হচ্ছে লজিস্টিক সাপোর্ট থেকে শুরু করে অন্যান্য যে সাপোর্ট গুলো সেগুলো পাওয়ার কারণেই, পাওয়ার উদ্দেশ্যেই। কারণ আমি যে মঞ্চ থেকে, ইনকিলাব মঞ্চ থেকে রিপ্রেজেন্টেটিভ হিসেবে আমরা চাইলে হয়তো প্যানেল দিতে পারতাম, কিন্তু আমাদের রাজনৈতিক জায়গা থেকে, জাতীয় জায়গা থেকে সেই জায়গায় আমাদের আরো অনেক কিছু কাজ অলরেডি পেন্ডিং আছে। আমরা আরো অনেক কিছু কাজে এনগেজড ছিলাম, সেই জায়গা থেকে এই জায়গায় আসলে ডাকসু তো আসলে বলতে গেলে আমাদের আমাদের যে কাজের জায়গা সেই জায়গা থেকেও ধরেন ফোর্থ বা ফিফথ প্রায়োরিটি। তবে সেই জায়গায় আমাদের যে লড়াইয়ের জায়গাটা সেটার একটা অংশ বলেই আমি মনে করেছি যে এই জায়গায় আসলে একটা স্টেক দরকার বা এই জায়গায় লড়াই করাটা দরকার। সেই জায়গা থেকে আমি সিদ্ধান্ত নিই। আমি প্রথম পর্যন্ত ভেবেছিলাম যে দরকার নেই, পরবর্তীতে অবশ্য সিদ্ধান্ত পাল্টে সিদ্ধান্ত নিই যে এই জায়গাটা আসলে লড়াই করাটা দরকার। সেই লড়াই করতে গিয়ে আসলে আমি এই জায়গায় সিদ্ধান্ত নিই যে ডাকসু করবো। তখন আমি ফেসবুক প্রোফাইলে আমার পোস্ট করি যে আমি করতে চাই, যে কোনো প্যানেল থেকে যদি আমার সাথে যোগাযোগ করা হয় আমি তাদের সাথে করবো। বাচ্চাস থেকেও আমাকে যোগাযোগ করা হয়, তবে তারা আমাকে বলে যে তাদের মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক, আমি মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক করতে চেয়েছি, কারণ এটাই আমার রাজনীতির জায়গা বা এই জায়গাতেই হচ্ছে আমার ইনপুট দেওয়ার যে জায়গাটা। তো বাচ্চাস থেকে আর কি আমাকে বলা হয় যে যাদের সদস্য পদে করি তাদের অলরেডি সম্পাদকীয় পদগুলোতে হচ্ছে মানুষজন অ্যাসাইন করা আছে। তো সেই জায়গা থেকে পরবর্তীতে হচ্ছে অন্যান্য অনেক প্যানেলও করে, তারা অন্যান্য অনেক পদও করে। ধরুন যে আমি প্রমিনেন্ট একটা দল থেকে আমি হচ্ছে যদি মুক্তিযুদ্ধ করি, অন্য একটা যে কোনো দল থেকে আসলে আমার ওই পদটা করা সাজে না। আমার যেটুকু আর কি, এটা আমার অহমিকা না, এটা আমার নিজস্ব মানে অ্যাসেসমেন্ট, নিজের প্রতি অ্যাসেসমেন্ট।
সেই জায়গা থেকে যখন ছাত্র শিবির আমাকে হচ্ছে তাদের প্যানেলে যাওয়ার জন্য বলে যে এই পদে তারা তারা আমাকে অন্য পদ অফার করে, যে এই পদে তো চাইলে তুমি করতে পারো তোমার যে কোনো পদ, তো আমি বলি যে না আমি এই পদেই করবো, তখন তাদের সাথে আমি জুটবদ্ধ হই। জি, এই পদটা নিয়েও কথা বলবো, কিন্তু এটা একটু আরেকটু প্রশ্ন করি যে জয় পেতেই কি আসলে শিবিরের সাথে তাহলে বা শিবিরের প্যানেলেই যাওয়া আদর্শিক জায়গা থেকে কি আপনি মতাদর্শ কি সমর্থন করেন শিবিরের? না না, আমি ঝিলের মতাদর্শের সাথে কিছু জায়গায় হয়তো অ্যালাইন করি, কিছু জায়গায় অ্যালাইন করি না। কারণ কিছু তাদের যে জায়গায় কোন কোন জায়গায় অ্যালাইন করেন না? যেমন তারা খুবই একটা স্ট্রিক্ট রুলস এর জায়গা দিয়ে ফলো করে, কিংবা হচ্ছে তারা যেসব আহ, এইরকমই যে তাদের যে স্ট্রাকচার, তাদের যে আচার আচরণ, সেরকম জায়গা থেকে হয়তো অ্যালাইন করি না, বা আমি একটু ভিন্ন ভাবে সেই জিনিসগুলোকে দেখি। তারা যেটা মানে এক একজন মানুষের দেখার দৃষ্টিভঙ্গি তো আলাদা আলাদা, সেই জায়গা দিয়ে হয়তো তারা এক দৃষ্টিভঙ্গিতে দেখে, আমি অন্য দৃষ্টিভঙ্গিতে মানে দেখি। কোনো সুনির্দিষ্ট জায়গা নেই যে ঠিক এই জায়গাটিতে তাদের দৃষ্টিভঙ্গির সাথে আপনার দৃষ্টিভঙ্গি আমি মিলছে না? মানে এরকম সুনির্দিষ্ট ভাবে আসলে অ্যাসেস করিনি। তাদের যদি মতাদর্শী হতাম, আমি তাদেরই একজন হতাম, বা তাদের সাথেই আমি আমি তাদেরই একটা পার্ট হতাম, কিন্তু আমি তো সেটা হইনি, বা তাদের সাথে তো আসলে আমার ভাবে ই করে না, ম্যাচ করে না। সেই জায়গায় আর কি আদর্শিক ভিন্নতা বা হ্যাঁ, মতাদর্শিক যেমন ভিন্নতা। যেমন ধরেন আমি যদি বলি শিবিরের সাথে বা যেটি আমরা জানা আর কি জামাতের ছাত্র সংগঠন এই হিসেবেই পরিচিত শিবির, এবং জামাতে ইসলামী বা শিবির তারা বলেন বা ইসলামের ব্যাখ্যা দিয়ে বলেন যে ইসলামের নারী নেতৃত্ব হারাম। আমি এই বিষয়ে কথা বলছিলাম, জামাতের আমিরের সাথেও আমার কথা বলবার একটা সুযোগ হয়েছিল। তাকে আমি সরাসরি প্রশ্নটা করেছিলাম তাদের মতামত কি এই বিষয়ে। তিনি বলেছিলেন যে শীর্ষ নেতৃত্বে নারীর বিষয়ে তাদের আপত্তি আছে বা ইসলাম আপত্তি জানায় এই বিষয়টা। তো আপনি আসলে রাজনীতি করছেন, নেতৃত্বে গেছেন, এখন সামনের দিনে থাকবেন, শীর্ষ নেতৃত্বে যেতে বাধা আছে, এই বিষয়টাকে আপনি কিভাবে নেন? দেখুন, সেটা যদি আমাদের নিজস্ব মতাদর্শ হয়, তাদের নিজস্ব কাউকে তারা শীর্ষ নেতৃত্বে দিবে না, কিন্তু আমি যদি শীর্ষ নেতৃত্বে যেতে চাই, তাহলে তো তারা আমাকে বাধা দেওয়ার এখতিয়ার আসলে রাখে না, আমি তো তাদের কেউ না। তো সেই জায়গা থেকে আমার মনে হয় না তারা, হ্যাঁ যেটা আপনি বারবার বলছিলেন যে তারা এরকম সাপোর্ট করে না বা করে না, সেটা তাদের নিজস্ব গণ্ডিত। তো তারা অন্য কারোর উপর সাপোর্টিং করছে কিনা সেটা হচ্ছে ব্যাপার, সেটা আমার সাথে তারা করেনি। এবং যেহেতু আপনি যে আমাদের আমিরের কাছে এই প্রশ্নের উত্তর পেয়েছেন, তাহলে আমার মনে হয় না এ ব্যাপারে আমার আসলে বিস্তারিত বলা উচিত। যেরকমটা আমি বারবারই যে কথাটা বলেছি, তাদের যে মতাদর্শ সেই জায়গাটাকে আমি ওন করছি না, বা আমার যে মতাদর্শ সেটাকেও তারা ওন করছে না। বরং আমরা একজন আরেকজনের সাথে অ্যালায়েন্সে গিয়েছি, একজন আরেকজনের সাথে জোট করেছি, কারণ আমাদের একসাথে যাতে কাজ করতে কখনো অসুবিধা না হয়, বা এই জায়গায় আমরা একসাথে কাজ করলে একটা ভালো ইম্প্যাক্ট আসবে বলে মনে করছি। হুম, মানে এটি কি একটা কৌশল, এই শিবির সমর্থিত প্যানেলকে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট প্যানেল এই নামকরণটা করা, মানে সরাসরি শিবির না আসা, বা এটি কি কোনো কৌশলের অংশ? অবশ্যই কৌশল, রাজনীতি তো পুরোটাই কৌশল। আপনি হচ্ছে যেভাবে জনগণের কাছে যে কৌশলে আপনি পৌঁছাতে পারবেন, বা জনগণের আস্থা আপনি যেই কৌশলে অর্জন করবেন, সেটাই তো কৌশল। এবং সেই কৌশলের অপব্যবহার করছে কিনা সেটাই হচ্ছে ফ্যাক্ট। যতক্ষণ পর্যন্ত কেউ কৌশলের অপব্যবহার করছে না, বা তার যে স্ট্র্যাটেজি, তার যে হচ্ছে ধ্যান ধারণা, সেটা অন্য কারোর উপর চাপিয়ে দিচ্ছে কিনা, সেটা হচ্ছে ব্যাপার। এবং আচ্ছা, সেটা যতক্ষণ এবার একটু ওই পর্যন্ত যে করছে বলছিলাম না। পদ নিয়েও কথা বলবো। আপনি মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক। মানে শিবির, জামাত, এদের এই দলটির সাথে মুক্তিযুদ্ধ এবং যে বিষয়ক সম্পাদক আপনি হলেন, সেই মুক্তিযুদ্ধের একটা নেতিবাচক টার্ম যুক্ত হয়ে যায়। তাদের মুক্তিযুদ্ধে শুধুমাত্র বিরোধিতা করা না, সক্রিয়ভাবে পাকিস্তানের গণহত্যা বা পাকিস্তানিদেরকে সহায়তা করার যে জায়গাটি, সেই জায়গাটি সমর্থন এবং সহায়তা দুটিতেই হিসাবে জামাত ছিল সেই সময়, এবং তাদের ছাত্র সংগঠন ইসলামী ছাত্র সংঘ তারাও ছিল, যার পরবর্তী রূপ আসলে শিবির। তো সেখান থেকে আপনি মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক হলেন। আসলে কি আম, তাদের সেই কৃতকর্ম, সেই সময়ের কৃতকর্ম, সেটির কথা কি এই জেনারেশন খুব ভুলে গেছে, বা আপনারা কি ভুলিয়ে দিতে পেরেছেন বলে মনে হয়? দেখুন, আমি তো আসলে জামাতের সাথে জোটবদ্ধ হইনি, আমি ছাত্র শিবিরের সাথে হয়েছি। তো সেই জায়গা থেকে আমি কোনো নৈতিক কোনো ধরনের জায়গায় আমি ক্রাইসিস ফিল করিনি। এবং যে কথাটা বলছিলেন, ছাত্র শিবির নিজে বলছে যে তারা বাংলাদেশকে ওন করে। এখন ধরুন যে কেউ যদি ওন করতে চায়, এবং যে জায়গাটাতে বাংলাদেশ পন্থী যদি কেউ হয়ে উঠতে চায়, আপনি তাকে জোর করে যদি কর্নার করে রাখেন বা আদারিং করে রাখেন, তখন তো সেটা সমস্যা। কারণ বাংলাদেশে তো এই যে 54 বছর ধরে তারা যে বিভিন্ন সময় ভোট করলো, তারা যে সংসদে গেল, এই প্রশ্নগুলোর সমাধান করেই তো গিয়েছে। তো এত বছর পরে এসে আমাকে এই জিনিস নিয়ে ক্রাইসিসে কেন পড়তে হবে? বাংলাদেশের বর্তমানে সবচেয়ে বড় রাজনৈতিক দল বিএনপি তাদের সাথে ভোট করেছে, তাদেরকে পার্লামেন্টে একসাথে বসেছে, গাড়িতে রাষ্ট্রীয় ফ্ল্যাগ ছিল।
তো এই প্রশ্নগুলোর তো আসলে সমাধান হয়ে গিয়েছে, তো না, এখন সমাধান তো তো আমার হয় নাই। আসলে দেখেন এত বছর পরে এসেও আপনাকে প্রতিটি আলোচনায় এই প্রশ্নের মুখোমুখি হতে হচ্ছে জুমা, তাই না? প্রতিটি আলোচনায়। এবং এটা করতে জামাতের হচ্ছে। কারোর সাথে কথা বললেই, জি আপনার আমি শেষ। প্রত্যেকটা আলোচনায় বিষয়গুলো ক্লিয়ার করার পরেও বারবার এই প্রশ্নগুলোর উত্তর দিতে হচ্ছে, কারণ এই প্রশ্নগুলো জিইয়ে রাখতে চাই কেউ না কেউ। তো সেই জায়গা থেকে এই প্রশ্নগুলো আমি এনশিওর হয়েছি। যেমন ধরুন, আমি যখন ছাত্র শিবিরের সাথে জোটবদ্ধ হয়েছি, আমি তাদের কাছে প্রশ্ন করেছি একাত্তর নিয়ে আপনাদের কোনো ক্রাইসিস আছে কিনা, এবং তারা বলেছে যে বাংলাদেশে যদি কেউ রাজনীতি করতে চায় তাকে অবশ্যই একাত্তরকে অন করতে হবে, এবং যে একাত্তরকে অন করে আমি তার সাথে জোটবদ্ধ হতে আমার সমস্যা কোথায়? আর যদি ব্যাপারটা এরকম হতো, এত বছর ধরে যে তারা রাজনীতি করে আসলো, তাদেরকে তো নিষিদ্ধ করা হলো না, বা নিষিদ্ধ হলেও সেটা তো আবার উঠিয়ে নিতে হয়েছে, বা তারা তো একটা লিগ্যাল প্রসিডিওরের মধ্য দিয়ে এসেছে। তো লিগ্যাল প্রসিডিওরের মধ্য দিয়ে তারা তো নিষিদ্ধ নয় যে আমি তাদের সাথে জোটবদ্ধ করতে পারবো না। তো সেই জায়গা থেকে আমি এই জায়গায় কোনো ব্যারিয়ার ফিল করিনি, এবং আমার মনে হয়নি যে এটা কোনো ধরনের নৈতিক স্খলন বা কোনো ধরনের মানে আমার ক্রাইসিস আছে, এটা জি, আমার না মনে হয়নি। নিশ্চয়ই বাংলাদেশকে তো অন করতেই হবে। বাংলাদেশে জন্ম, বাংলাদেশে বেড়ে ওঠা, কিন্তু প্রশ্নটা হচ্ছে পুরনো প্রশ্ন এই কারণেই আসে কারণ তাদের যে সে অতীতের যে অবস্থান তার জন্য তারা কখনো ক্ষমা প্রার্থনা করে নাই, বা তাদের সেই অবস্থানের কারণে তারা কখনো ভুল স্বীকার করে নাই। আপনি কি মনে করেন যে তাদের ওই অবস্থান থেকে, মানে যদি তারা ভুলটা স্বীকার করে ফেলে তাহলে কি তাদেরকে বারবার আবারও এই প্রশ্নের মুখোমুখি হতে হবে? আপনার কি মনে হয় যে ভুল স্বীকার করা উচিত? এই প্রশ্নের উত্তর বারবার আসবে যতদিন পর্যন্ত দেখুন। আমি বললে আসলে খুবই খারাপ শোনাই, তারপরেও আমি বলি, বাংলাদেশি বারবার পাকিস্তানকে রিলেভেন্ট রাখতে চায় তারা, যারা হচ্ছে ভারতের এই যে বর্তমান সময়ে আমাদের যে সবচেয়ে বড় ক্রাইসিস ভারত, সেটাকে যারা নেগলেক্ট করতে চায়। এটা না, আমি আসলে আপনাকেই বাংলাদেশে প্রশ্ন করছি। আমার ভারতের বিষয়টিকে জিইয়ে রাখার আমার কোনো স্বার্থ নাই, কিন্তু আমিও আপনাকে এই প্রশ্ন করছি। এই প্রশ্নটা মানুষের কাছে আছে। করছেন এই কারণে কনসার্নটা বারবার আসে, এই জন্যই আপনি এই প্রশ্নটা করছেন। হুম। এবং এটা কারা জিইয়ে রাখে? ভারতীয় আধিপত্যবাদ কিন্তু বাংলাদেশে এই মুহূর্তে সবচেয়ে বড় সমস্যা, এবং সেটাকে যারা অ্যাড্রেস করে তাদের সাথে আসলে রাজনীতি করতে বা তাদের সাথে অ্যালায়েন্সে যেতে আমার কখনো কোনো ক্রাইসিস ছিল না। এবং এই যে প্রশ্নগুলো আপনি বারবার করছেন, যে এই প্রশ্নগুলো চলে আসে, তারা বারবার প্রশ্নের সম্মুখীন হবে কিনা, হবে। কেন আমি বলি, ধরুন যে ছাত্র শিবির যে বারবার একটা প্রশ্ন, আমি যতগুলো প্রজেকশন মিটিং এ গিয়েছি আমার যেটা এক্সপেরিয়েন্স, বা আমাকে এই যে প্রশ্নগুলো বারবার করা হয়েছে, এই যে কিছুদিন আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্রীকে হেনস্থা করে একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই কর্মচারী, তাকে হচ্ছে ফুলের মালা দিয়ে ছাড়িয়ে আনে কোন একটি আহ এক্সট্রিমিস্ট গ্রুপ। সেখানে হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি, ছাত্র শিবিরের সভাপতি ফরহাদ, এস এম ফরহাদ, এবং হচ্ছে বাকশাসের যে কয়েকজন প্রমিনেন্ট নেতা, যেমন তাহমিদ আল মুদাসসির, তারপরে হচ্ছে হাসিবুল ইসলাম, তারা প্রত্যেকেই গিয়েছিল, এবং ওসির তরফ থেকে প্রত্যেককেই হচ্ছে অ্যাপ্রোচ করা হয়েছিল, প্রত্যেকেই তার যার যার প্রতিনিধি পাঠিয়েছিল। সেই জায়গায় গেলে তারা হচ্ছে ব্যবস্থা করে দেয় যাতে ওই ছেলেকে ওখানে না রেখে, যে হ্যারাস করেছে তাকে যাতে লিগ্যাল প্রসিডিওরের মধ্যে নিয়ে যাওয়া হয়। কিন্তু সেটা প্রচার করা হয় যে এস এম ফরহাদ ফুলের মালা দিয়ে হেনস্থাকারীকে ছাড়িয়ে এনেছে। এবং এই প্রশ্নের উত্তর হাজারবার দেওয়ার পরেও বারবার বারবার মিথ্যে বলে যারা সত্য প্রতিষ্ঠিত করতে চায়, তারা এই প্রশ্নের উত্তর তাকে বারবার বারবার দিতে হয়। এবং এটা ছাত্র শিবিরের জন্য ক্রাইসিস যে তারা এটা বারবার বারবার প্রশ্নের মধ্যে দিয়ে যাবে। আমার জায়গা থেকে আমি মনে করি যে তাদের প্রশ্নের উত্তর তারা বারবার দিবে। আমাকে যে প্রশ্নটা করেছেন যে এই জায়গা থেকে আমি কনফ্লিকচুয়াল জায়গায় গেলাম কিনা, আমি কোনো কনফ্লিকচুয়াল জায়গা দেখতে পাইনি। না, কারণ কিন্তু আমার আপনার কি কাছে মনে তারা হয় যে তাদের আসলে তাদের পূর্বসূরি বা তারা যে আদর্শটাকে ফলো করে আসছে, তাদের সেখানে তাদের যারা পূর্বসূরি আছেন তাদের যে অবস্থান ছিল সেখানে তাদের ক্ষমা চাওয়া বা তাদের অবস্থানটা ভুল ছিল এই বিষয়টিকে ধারণ করা উচিত বা বলা উচিত, এটি কি আপনার মনে হয়? এই জিনিসটা তো তারা ধারণ করেছে, এবং তারা তারা যদি সেই চিন্তা চেতনা, আপনি বলছেন যে যে এই বিষয়টা তারা হচ্ছে চিন্তা চেতনা লালন করে, সেই চিন্তা চেতনা লালন করলে তাদের আসলে ছাত্র সংঘ ভেঙে দেওয়ার আসলে কোনো যৌক্তিকতা ছিল না, বা ছাত্র শিবির হিসেবে আহ আত্মপ্রকাশ করার কোনো যৌক্তিকতা ছিল না। তো কিন্তু সেই এই জায়গায় কিন্তু কথাটা তারা বলতে কি সেটা কোনো সমস্যা আছে যে তাদের আসলে মানে ওই সেই পূর্বতনদের দেখুন, তাদের তাদের যে ভূমিকা ছিল সেটি আসলে ভুল ছিল বা সেটি সঠিক ছিল না, তার জন্য ক্ষমা প্রার্থনা ইত্যাদি বিষয় এখানে জাস্ট ভুল ছিল, এটি বলতে কি কোনো সমস্যা আছে? তা কখনো এই কথাটি কেউ বলেন না জামাত বা শিবিরের। এই ব্যাপারটা তারা অ্যাপ্রোচ করেছে আমি যতটুকু জানি, গত জুলাই চব্বিশের আগস্টের 24-এ বা 25 সালের কোনো একটা সময় এই ধরনের একটা আমি নিউজ দেখতে পেয়েছিলাম যে জামাতের আমিরে জামাত কোনো একটা জায়গায় ক্ষমা প্রার্থনা করেছেন, এবং সেটাকে হাইলাইট করে প্রচার করা হয়নি, কারণ এই হাইলাইট না, করে প্রচার করলে একদম হয়তো সেটা আমিও বিভিন্ন জায়গায় দেখেছি, তিনি আমার অনুষ্ঠানেও বলেছেন যদি আমরা মানুষের মনে কষ্ট দিয়ে থাকি, যদি আমাদের কোনো অপরাধ থেকে থাকে, তাহলে আমরা নিঃশর্ত ক্ষমা চাইছি। কিন্তু সেই
যদি তো মানে সাথে আছে, এখন যদি আমি কোনো ভুল করি আপনিও আমাকে মাফ করে দিয়েন, এটা তো একটা মানে হ্যাঁ, 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 সেটাই এক্স্যাক্টলি। এখন যদি তারা যদি কোনো ভুল করে, তারা যদি কোনো অপরাধ করে, সেটা আপনাকে প্রমাণিত, এই যে এই জায়গায় তার তার এই ভুল ছিল, এটা এটা প্রমাণিত, তারপর তারা ক্ষমা চাইবে। সেই জায়গাটা এনশিওর করার দায়িত্ব আসলে আমাদের, বাংলাদেশের আপামর জনগণের। এবং সেটা এনশিওর করার জন্য আমি আমি সবার কাছে মানে আহ্বান জানাবো যে আপনারা এই ব্যাপারটাকে অ্যাড্রেস করেন, এই ব্যাপারে তাদেরকে প্রশ্নের সম্মুখীন করেন, তাদেরকে বিচারের আওতায় আনেন। অবশ্যই শাহবাগের মতো মব করে না, যে কারো বিচার না চেয়ে তাহলে ফাঁসি আসলে চেয়ে না। প্রমাণিতটা হবে কি করে? মানে যারা মুক্তিযুদ্ধ করেছেন সেই সময়ে তারাও অনেকে আছেন, তারা অভিযোগ করেন একদম সামনাসামনি। মানে এই বিষয়টা তো খুব এবং সেই সময়ের যে পত্রিকা, এখন না হয় ইতিহাস অনেক বিকৃত হয়ে গেছে, ধরেন সেই সময় দৈনিক সংগ্রাম, দৈনিক আজাদ, সেই পত্রিকাগুলোতে তাদের বক্তব্য, তাদেরই মুখপত্র আর কি সেই পত্রিকাগুলোর, সেখানে সেই বক্তব্যগুলো এসেছে, তারা কি বলেছেন, কোন অবস্থানে ছিলেন, মানে আপাত প্রমাণটা কিভাবে করতে হবে? দেখুন, দুটা, একটা হচ্ছে তারা কোনো ওয়ার ক্রাইম করেছিল কিনা। আদর্শিক ভাবে যদি কেউ বিপক্ষ অবস্থান নেয়, সেটার একটা শাস্তি আছে। কেউ যদি ওয়ার ক্রাইম করে, কেউ যদি ওয়ার ক্রাইমে যদি কাউকে রেপ করে, কোনো ধরনের কাউকে হত্যা করে, বা কোনো ধরনের অন্য যে ওয়ার ক্রাইম গুলো আছে সেগুলো আছে, সেটার আলাদা একটা বিচার ব্যবস্থা আছে, সেটার আলাদা শাস্তি আছে। এবং এই দুইটার জন্য যদি আপনি যদি ধরেন যে কেউ একজন বিপক্ষ অবস্থান নিয়েছে, সেটার জন্য যদি আপনি মনে করেন যে তাকে ওয়ার ক্রাইমের শাস্তি পেতে হবে, বা রেপের যে শাস্তি, ওয়ার ক্রাইমে যে রেপ হয়, সেটার যদি আপনি শাস্তি দিতে চান, তাহলে তো সেটা সমস্যা। দেখুন, এখন যে ব্যাপারটা সবচেয়ে বড় ব্যাপার, তারা যেই যেই জায়গাগুলোতে তারা যে কথাটা বারবার বলেছে যে তাদের যদি কোনো ভুল থাকে, তাদের যদি কোনো থাকে, তো সবগুলো ডকুমেন্টস নিয়ে, যে তারা শাহবাগে তো একবার বিচার হলো, সেই বিচারের তো আসলে ভ্যালিডিটি কেমন সেটাও তো আমরা দেখতে পেয়েছি। তো এই জায়গাগুলো দেখুন, আমরা যারা 71-এর পরে জন্মগ্রহণ করেছি, বা আমরা যারা এই 2000 সালে এসে, যাদেরকে আপনারা জেনজি বলেন, সেই জেনজিরা যারা জন্ম নিয়েছে, আপনারা যদি তাদেরকে পাকিস্তানি ট্যাগ করেন, রাজাকার ট্যাগ করেন, এটা তো প্রবলেমের, তাই না? তো হুম, সেই জায়গা থেকে তো নিশ্চয়ই। মানুষ এটাকে আসলে বিশ্বাসযোগ্য জায়গায় যেতে পারছে না। যে ব্যাপারটা এখন হয়েছে, যেহেতু শাহবাগে একটা মানে বিচারের নামে প্রহসন হয়েছে, এই জায়গাগুলোতে মানুষের একটা মিসট্রাস্ট তৈরি হয়েছে। বা আমি আপনাকে যেটা বলছিলাম, আপনি যাকে যত বেশি মজলুম বানাবেন, সে তত বেশি রিলেভেন্ট হয়ে উঠবে। হুম। তাদের ক্ষেত্রেও সেটা এই হয়েছে অর্থে কি যে এখন আওয়ামী লীগ রিলেভেন্ট হয়ে উঠবে কেন, এই প্রশ্নটা আমি কদিন আগেও করছিলাম, কারণ আওয়ামী লীগ এখন যে বিচারের মধ্য দিয়ে যাচ্ছে, সেখানে দেখা যাচ্ছে গণহারে মামলা হয়ে গেছে। আওয়ামী লীগের মানে কোনো বাসার কর্মী থাকলে তার বিরুদ্ধেও মামলা হয়ে গেছে, আত্মীয় স্বজন সবার বিরুদ্ধে মামলা হয়ে গেছে, বাড়িঘর ভাঙচুর, লুণ্ঠন ইত্যাদি নানান কিছু হচ্ছে। এবং সেই সাথে যে বিচার প্রক্রিয়ার মধ্যে যে যাদের বিচার হচ্ছে, তখনও আমাদের চিফ প্রসিকিউটর তিনি বলছেন যে খুব দ্রুত করতে হচ্ছে, ত্রুটি মুক্তভাবে করা যাচ্ছে না, কারণ সরকার বদলালে পুরো টিম, পুরো বিচার ব্যবস্থা বদলে যাবে। তো মানে দ্রুত করতে গিয়ে যদি রাশ রাশ শব্দটা ব্যবহার করছেন তিনি, এটি করতে গিয়ে যদি বিচার ত্রুটিপূর্ণ হয়, একই কথা তো ভবিষ্যতেও আসবে, তাই না? আসলে আপু যেটা বলছিলেন যে আওয়ামী লীগের ঘর বাড়ি ভাঙচুর করা হচ্ছে, এটা আসলে কোন পত্রিকা করছে, বা বাংলাদেশের কোন মূলধারার এটার সপক্ষে কি কি যুক্তি উপস্থাপন করছে, সেটা আসলে উপস্থাপন করা জরুরি। এবং যেটা বলছিলেন, এই যে 71-এর পরে আমাদের পূর্বপুরুষরা যেই ভুলটা করেছে, যেই দায়টা তাদের উপর বর্তায়, বিশেষ করে বাংলাদেশের যে আওয়ামী লীগ, যে বাংলাদেশের মুক্তিযুদ্ধের একমাত্র রক্ষাকর্তা হিসেবে নিজেদেরকে দাবি করে, তাদের দলে কিন্তু সবচেয়ে বেশি রাজাকার পুনর্বাসিত হয়েছে। তারপরে হয়েছে বিএনপিতে, এবং সবচেয়ে কম হয়েছে জামাতে ইসলামীতে, যারা একেবারে স্বীকৃত রাজাকার। তাদের যে ব্যাপারগুলো, তাদেরকে যে বিচারের আওতায় না এনে তাদেরকে যে পুনর্বাসিত করেছে, সেটার দায় কিন্তু আমাদেরকে এত বছর পরে এসেও এই প্রশ্নগুলোর সম্মুখীন এখনো হতে হয়। তো সেই জায়গা থেকে এই যে আপনি যে কথাটা বলছিলেন যে আওয়ামী লীগ কখনো রিলেভেন্ট হয়ে উঠবেন কিনা, এই যে আমাদের এত এত জুলাইয়ের পরে 1 বছর হয়ে যাওয়ার পরেও আমাদের এই যে সংগ্রাম জারি রাখতে হয়েছে, এটা এই জন্যই যাতে যে মানুষটা গুম খুন করে নাই, যে মানুষটা ধর্ষণ করে নাই, সে যদি শুধুমাত্র আওয়ামী লীগ হওয়ার কারণে তাকে যদি আপনি, তার কোনো দোষ না থাকা সত্ত্বেও তাকে যদি আপনি গুম খুনের যদি মামলায় দেন, মামলার মেরিট যদি নষ্ট করেন, এটা নিয়ে আমরা অনেক 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 বেশি ভোকাল। যে যে অপরাধটা করেনি, তাকে যাতে সেই জায়গা থেকে তাকে যাতে শাস্তি দেওয়া না হয়, বা তাকে যাতে সেই জায়গার জন্য অ্যাড্রেস করা না হয়। এবং আমাদের দেখুন, মুক্তিযুদ্ধের পরে যেটা হয়েছে, যে যার যার ক্ষমতা নিয়ে ব্যস্ত ছিল, বা ক্ষমতার স্বার্থে পুনর্বাসন করেছে, এবং তারপরে তার দায় কিন্তু এখনো নিতে হচ্ছে। এই দায়টা যাতে আমাদেরকে নিতে না হয়, এই জন্য 1 বছর পরেও আমরা অনেকগুলো সংগঠন, অনেকগুলো রাজনৈতিক দল এ ব্যাপারে অ্যাডভোকেসি করে যাচ্ছি, হুম। বা এই ব্যাপারে ভোকাল থাকছি, যাতে এই দায়গুলো পরবর্তীতে আমাদেরকে নিতে না হয়। এবং
এটা আমার কিন্তু ভোকাল থেকে কাজ নৈতিকতা। কি হচ্ছে জুমা? আপনারা যে ভোকাল আছেন ভেরি গুড, কিন্তু এটাতে কাজ কি হচ্ছে? কারণ যে বিষয়গুলো বলছিলাম যে বিচারের প্রক্রিয়ার মধ্যে এরকমটা আপনিই বলছেন, গণহারে মামলা হচ্ছে, মানে শুধুমাত্র আওয়ামী নাম থাকার কারণেই হত্যা মামলা হয়ে যাচ্ছে। এই যে বিষয়গুলো হচ্ছে, আপনি বলছিলেন যে যত বেশি মজলুম সে তত বেশি সহানুভূতি পায়। এখন তো আসলে মুদ্রার ওপিঠে তাদের তারা অবস্থান। এই মজলুমের সহানুভূতি তারা কি কখনো দাবি করে ফেলবে কিনা? জি। একটু বলি মজলুম আপনি কাকে বলবেন? যে সে মামলা পাচ্ছে বলে মজলুম, না সে 2,000 মানুষকে খুনের বিপরীতে সে হচ্ছে মামলার শিকার হয়েছে, না, সেটা কিন্তু কথা। আপনি তো সে বলছিলেন যে যদি সবাই তো আসলে গুম খুনের সাথে জড়িত না, নিশ্চয়ই গুম খুন করেছে। কিন্তু সব আওয়ামী লীগের নেতাকর্মী জেলখানায় যারা গণহারে আছেন, রিমান্ড হচ্ছে, জামিনও হচ্ছে না, আম, বাদী আমি যিনি তো বলছি মামলা সবাই করেছেন তিনিও জানেন না যে আসামিকে। এরকম মামলায় তারা আসলে রিমান্ডে যাচ্ছেন, জামিন হচ্ছে না বা জেলখানায় আছেন। এটা এটা তারা করছে সেটাও আমরা জানি। আমি নিজে এরকম 2-4টা হুম। কেস দেখেছি যেখানে মামলার মেরিট নষ্ট করার জন্য জুলাই যোদ্ধাদেরও জুলাই হত্যা মামলার মধ্যে আহত মানে নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। বিশেষ করে ডক্টর শেখ সাদির ঘটনাটা যদি বলি, এই ব্যাপারে আমরা কাজ করেছি তাই আমরা জানি। ডক্টর সাদি যিনি হচ্ছেন আহতদেরকে তিনি নিয়ে যেতে পারেননি পুলিশের গুলির সামনে, এই জন্য তাকে হচ্ছে হত্যা চেষ্টা মামলার আসামি করা হয়, তাকে জেলে দেওয়া হয়। অথচ এই এলাকার যে এমপি, যে নির্দেশদাতা, তাকে হচ্ছে এখনো পর্যন্ত সে পলাতক। এখন দেখুন যে প্রচুর সংখ্যক নেতা কর্মী যারা হচ্ছে পলাতক, তাদের ব্যাপারে কোনো ইন্টারিমের কে তো আমরা এই ব্যাপারে বারবার অ্যাডভোকেসি করছি। ইন্টারিম তার ক্যাপাসিটি দিয়ে বলেন, অন্য যে কোনো জায়গা দিয়ে বলেন, তারা সেটা করতে পারছে না। সেটার জন্য আমরা আমাদের ভয়েস তোলা জারি রেখেছি, সে ব্যাপারে আমরা কথা বলছি। ভবিষ্যতে যদি কখনো এরকম হয় যে শাহবাগের মতো কোনো একটা মব করে আওয়ামী লীগের নেতাকর্মীদের ফাঁসি চাওয়া হচ্ছে, সেটার বিরুদ্ধেও আমরা দাঁড়াবো। এবং সেই জায়গাটা আমরা এনশিওর করার জন্যই আমরা জুলাই করেছি। এটাই জুলাইয়ের হচ্ছে ফল বলতে পারেন, যে আওয়ামী লীগ যেভাবে হত্যা চালিয়েছে, দল হিসেবে তারা যেভাবে নির্দেশ দিয়েছে, সেই জায়গা থেকেও যে এখন পর্যন্ত আমরা রিকনসিলিয়েশনের কথা বলছি, ট্রুথ কমিশন গঠন করার কথা বলছি, এই কথাগুলো তো, এই সহানুভূতি, এই সহনশীলতা আওয়ামী লীগ কখনো দেখায়নি। সেটা তো হচ্ছে বড় ফ্যাক্টর। যেমন ধরুন যে এই যে আমাদের সেজন্যই তো মানে আমাদের আপনারা আওয়ামী লীগকে সরিয়ে এখন বর্তমান ব্যবস্থা আছে, মানে তার চেয়ে ভালো হবে বলেই তো এত পরিবর্তন। কিন্তু সেখানেই স্লোগান তো ওঠে লীগ ধর জেলে ভর, এরকম মানে লীগ হলেই কেন জেলে ভরতে হবে, তাই না? এক্স্যাক্টলি, লীগ ধর জেলে ভর। আর আওয়ামী লীগের আমলে স্লোগান হতো শিবির ধর জবাই কর। হ্যাঁ, হ্যাঁ। জবাই কর যখন জেলে ভর আসে, যখন আপনি বিচারের মাধ্যমে যেতে চান, জেলে নেওয়ার মাধ্যমে তার বিচার করতে চান, সেটার মধ্যে এবং কাউকে যদি আপনি জবাই করতে চান, সেই দুটোর মধ্যে অবশ্যই পার্থক্য আছে। নিশ্চয়ই, নিশ্চয়ই। বাংলাদেশে এক মুহূর্তে তো সবকিছু পরিবর্তন হয়ে যাবে না। সবচেয়ে বড় পরিবর্তন যেটা, মানুষের চিন্তা চেতনায় পরিবর্তন হয়েছে। কেউ কাউকে জবাই করতে চায় না, জেলে দিতে চায়। হুম। না, কেউ কাউকে কিন্তু জেলেই বা কেন দেবে? লীগ ধর জেলে ভর মানে লীগ হলে জেলে যাবে কেন? লীগের অপরাধ থাকতে হবে তো, তাই না? দলগতভাবে একটা দল যখন কোনো অপরাধ করে, তখন তো তাকে সেই এর মধ্যে দিয়ে এই জন্য দিয়ে যেতে দলের হবে। সব এটা সদস্যদের জেলে ভরার ব্যাপার আছে নাকি? দেখুন, আওয়ামী লীগ আমাদের ওই সময় অনেকেই আওয়ামী লীগ করেছে, ছাত্রলীগ তাদেরকে করতে হয়েছে। পরবর্তীতে তারা, যেমন অনেক 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 ছাত্রলীগ যারা কিন্তু কোনো ধরনের 15ই জুলাইতে যারা কারো কোনো ক্রাইম করেনি, তারা এখন আমাদের সাথে ক্লাস করে, যাদের নাম ছাত্রলীগের পেডে ছিল। আমার পরিচিত বহু, আমার ক্লাসমেট থেকে শুরু করে ডিপার্টমেন্টের শত শত আমার পরিচিত আছে, যাদের নাম ডিপার্টমেন্টের ফ্যাকাল্টির হলে লিগের ইতে ছিল। কই, তাদেরকে তো জেল দিয়ে দিচ্ছে না। লীগ ধর কারে বলছে? সে কোন লীগকে ইন্ডিকেট করছে? যে লীগ গুম খুন হত্যা করেছে। হুম। এখানে লীগ ধরে একেবারে এই যে তারা তো এখন আর সেই লীগের পরিচয় দেয় না। তারা তো জুলাইয়ের পর তারা তো এই পরিচয়কে অস্বীকার করেছে। সেই জায়গা থেকে তো আপনাকে বুঝতে হবে, এখনো যারা লীগের ওই জায়গাটাকে ওন করে। আমি যদি আমার কথা বলি, আমার যে ফেব্রিকেটেড নোটের কথা বানিয়েছে, লীগ বানিয়েছে। আমি আপনি আপনার ইসে শুনে আমি আপনার ইনবক্সে কয়েকটা পেজের লিংক দিব, সেখানে তারা নারীদের নিয়ে কি ধরনের নোংরামি করে সেটা আপনি দেখতে পাবেন। যে আমাকে নিয়ে কত 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 নোংরা নোংরা কথা তারা লিখে, অন্যান্য মেয়েদের নিয়ে লিখে, আপনারা দেখতে পাবেন। এই লীগের প্রতি তো আসলে আমাদের কোনো সহানুভূতি নেই। আমাদের সহানুভূতি আছে সেই লীগের কাছে যে কোনো বন্ধু হত্যা না করার পরেও কোনো শুধু তো লীগ রাজনৈতিক না, আপনি অপরাধে বলছিলেন আপনার একটা সংবাদ সম্মেলনে সম্ভবত বলছিলেন, হ্যাঁ, যে যে আপনি যে 16 বছর ধরে যেই ভাইদের সাথে কাজ করেছেন সেই ভাইরাই এখন মানে এরকম আচরণ করছে। তো শুধুমাত্র তো লীগই না, তাই না? মানে আরো তো অনেকেই আছে যারা আপনাদেরকে বুলি করছে বা তাদের তাদের
তাদেরটাকে তো হচ্ছে আমরা অস্বীকার মানে তাদেরটা তো অস্বীকার করছি না, এটাই তো আমাদের কষ্টের জায়গা যে কেউ কেন আবার লিগ হয়ে উঠতে চাইবে, লিগের মতাদর্শ বা লিগের যে লিগেসি সেটা কেন অন্য কেউ ধারণ করতে চাইবে। আমরা তো আরেকবার এরকম জুলাই দেখতে চাই না, বা আমরা তো আরেকবার এরকম যে লিগ যে কাজগুলো করে গিয়েছে সেটা তো আর কারোর মধ্যে আমরা সেই প্রতিফলন দেখতে চাই না। তারা এরকম হয়ে উঠছে, এটা আমাদের জন্য কনসার্নিং, এই জন্য এটা তাদের তাদের উপর আমরা প্রতিবাদ জানিয়ে রেখেছি। জুমা, তার এক মানে এই নয় যে হ্যাঁ, দায় মুক্তি হয়ে। আচ্ছা একটু শুনি যে আহ, আপনাদের মানে শিবির প্যানেলের এরকম বিশাল জয়ের পরে পাকিস্তান জামাতের পক্ষ থেকে সাধুবাদ জানানো, অভিনন্দন জানানো হয়েছে। পাকিস্তান জামাতের আমির তিনি অভিনন্দন জানিয়ে পরে অবশ্য পোস্টটি সরিয়েও ফেলেছেন। এই বিষয়টিকে আপনারা আসলে কিভাবে দেখেন? মানে এতদিন তো অনেক ডাকসু হলো, অনেক অনেক প্রার্থী জয়ী হলো, অনেক প্যানেল জয়ী হলো, কিন্তু এবার যখন শিবির জয়ী হলো তখন আহ, পাকিস্তান জামাতের পক্ষ থেকে আসলে বিষয়টা আপনি কিভাবে দেখেন? দেখুন, যে দলগুলোর হচ্ছে বিভিন্ন জায়গায় শাখা আছে বা বিভিন্ন জায়গায় তাদের হচ্ছে উম, বা বিভিন্ন ধরনের হচ্ছে অর্গানাইজেশনের সাথে যোগাযোগ আছে, তারা সেটা জানাতেই পারে। এখন যদি মনে করেন বিএনপিও তো জানিয়েছে, সেটা তো আর অ্যাড্রেস হয় না, পাকিস্তান জামাত জানিয়েছে। আরো সবচেয়ে বড় কথা, মালয়েশিয়ার বেশ কয়েকটা প্রমিনেন্ট সংগঠন আমাদেরকে হচ্ছে অভিনন্দন জানিয়েছে। অভিনন্দন যে কেউ জানাতে পারে, এবং সেখানে যেহেতু তাদের নামের মিল আছে বা তাদের এক সময় হচ্ছে এক ছিল, বা পাকিস্তান জামাত এখন বাংলাদেশ জামাত হয়েছে, সে জায়গা থেকে তারা জানিয়েছে। এটা আসলে কোনো বড় সমস্যা নাই। বাংলাদেশের সামগ্রিক বাস্তবতা বলেন, রাজনৈতিক বাস্তবতা বলেন, বাংলাদেশের এখন সবচেয়ে বড় থ্রেট আসলে পাকিস্তান না। বাংলাদেশ আর কখনো পাকিস্তান হবে না। তো বাংলাদেশ সমূহ সম্ভাবনা আছে, বাংলাদেশের উপর ভারতীয় আধিপত্যবাদ চলবে, বাংলাদেশকে ভারতের অঙ্গরাজ্য বানানোর চেষ্টা আছে। এটাকে অ্যাড্রেস করেই আগানোটাকে আমরা এখন সবচেয়ে বেশি জরুরি মনে এই করি। চেষ্টাটা এখন কে করছে ভারতীয় অঙ্গরাজ্য বানানোর? ভারতীয়, আপনি গতকালকে দেখেছেন কিনা জানি না, ভারতীয় একজন নেতা যে হচ্ছে এ ব্যাপারে কনসার্ন জানিয়ে পোস্ট করেছে। তো বাংলাদেশের রাজনৈতিক ব্যাপারে আসলে কোনো ধরনের এরকম কনসার্ন জানানোর এখতিয়ার বাইরের কেউ কি রাখে কিনা আমি জানি না। এবং বাংলাদেশের ব্যাপারে তারা যে কনসার্ন জানিয়েছে বা বাংলাদেশের ব্যাপারে তারা যে নাক গলাচ্ছে, এটা সুস্পষ্ট প্রমাণ এটাই। বাংলাদেশের রাজনীতি কি হবে আপনি ভারতীয় চ্যানেলগুলো দেখে বুঝবেন। তাদের প্রত্যেকটা এপিসোডে তারা এই ব্যাপারগুলো, বাংলাদেশ কখন হচ্ছে চট্টগ্রাম কেন আলাদা হয়ে তাদের সাথে যুক্ত হবে, রংপুর তাদের সাথে কিভাবে যুক্ত এগুলো তো হবে, আসলে কিছু এই ভুয়া মিডিয়া, মানে কিছু আহ, আহ, তাদের তাদের ভুয়া, সবগুলো মিডিয়াই তো আসলে ভুয়াই, কিন্তু তাদের এই যে ব্যাপারে তাদের যে চিন্তা চেতনা, এটা তো আমাদের জন্য কনসার্নিং। জি, এটিকে আপনি আপনাদের জন্য কনসার্ন মনে করছেন। একটু আপনাদের একটু আপনার ভবিষ্যৎ পরিকল্পনা শুনবো, তার আগে আপনাদের অন্যতম প্রধান প্রতিদ্বন্দ্বী ছাত্র দলের যে প্যানেল, তাদের এই এত মানে ভূমিধস পরাজয়, আপনারা যদি বলি ভূমিধস জয়, তো তাদের ভূমিধস পরাজয়, এতটা পার্থক্য হয়তো অনেকেই চিন্তাও করতে পারেন নাই যে এরকম এত বড় পার্থক্য হবে। কেন হলো, কি মনে হয়? দেখুন, এটা আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাই বলতে পারবে এটা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল আমি বরাবরই তাদের খুবই আহ, পছন্দ করি, কারণ ফেসিবাদ আমলে তারা সবচেয়ে বেশি ভোকাল একটা রাজনৈতিক সংগঠন। কিন্তু কথা হচ্ছে, আপনি যখন মজলুম থেকে জালিম হয়ে উঠবেন, সেটা আসলে মানুষজন পছন্দ করে না। এবং তাদের এই যে রাজনীতি, আমি বলছি না যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল সবসময় আলাদা, কিন্তু তাদের যে রুট লেভেলের যে কর্মকাণ্ড যেগুলো সবসময় আমাদের সামনে আসে, চাঁদাবাজি, গুম খুন, গুম হয়তো করেনি, খুন বা তার হচ্ছে ধর্ষণ, এই ব্যাপারগুলো যখন সামনে আসে, এগুলো মানুষের সাথে খুব নেগেটিভ প্রভাব ফেলে। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসলে বাংলাদেশের ভিতরে যদি বলেন আরেক টুকরো বাংলাদেশ, এখানে হচ্ছে ওই ধরনের একেবারে মানুষের ভোটের ওই যে একদম রুট লেভেলের যে ভোট, সেটা এখানে হয় না। এখানে মানুষ চিন্তা ভাবনা করেই ভোট দেয়। তো যেটা হয়েছে যে তাদের কর্মকাণ্ড, বিশেষ করে যদি ছাত্র শিবিরের কথা বলেন, ছাত্র শিবির কিন্তু গত এক বছরে প্রচুর সেবামূলক কাজ করেছে। তো সেই জায়গা থেকে ছাত্র দলের হয়তো সেটা একটু কম ছিল, বা তাদের নিজস্ব হয়তো কোনো রাজনৈতিক ফেলিওর ছিল। এমনটা নয় যে তারা আসলে যোগ্য না, তবে সবাই আসলে যোগ্য। এখানে যারা প্রতিদ্বন্দ্বিতা করেছে প্রত্যেকটা রাজনৈতিক দল, স্বতন্ত্র প্যানেল থেকে উমা মাহবু, প্রত্যেকের রাজনৈতিক ক্যারিয়ার খুবই সমৃদ্ধ, প্রত্যেকেই প্রচন্ড ভাবে যোগ্য। কিন্তু তারপরও শিক্ষার্থীদের যাদেরকে সবচেয়ে বেশি তাদের জন্য কাজ করবে বলে মনে হয়েছে, শিক্ষার্থীরা তাদেরকে বেছে নিয়েছে। আর এমন নয় যে এই এই যে তাদের ভোট সংখ্যাও আসলে খুবই কম ছিল না, খুব বেশি কম ছিল না। 8-9 হাজার ভোট আসলে কোনো অংশে কম না। 5-6 হাজার ভোট মানে 5-6 হাজার স্টুডেন্ট তাদের উপর রিলাই করেছে, এটাও কিন্তু কোনো অংশে কম না। তো তাদের এই আসলে পরাজয়ের ব্যাপারটা হচ্ছে একজনকে জিততে হয়, এই জন্যই জেতা। এখানে আসলে অন্য কোনো নেই। বা মানুষের সাইকিতে যে তারা কি প্রভাব পড়েছে, আপনাদের সাথে পরবর্তী তাদের যোগাযোগ, মানে আপনাদের জয়ের পর তাদের কাছ থেকে অভিনন্দন পাওয়া এমনটা হয়েছে, উমামা বা আবির তাদের কাছ থেকে?
এখনো পর্যন্ত তো আসলে আমি প্রথম আপনার সাথে বোধহয় টক শো করছি বা আপনার সাথে প্রথম কথা বলছি। এখনো পর্যন্ত আসলে শরীরের যে ধকল গিয়েছে সেটাই আমরা কাটিয়ে উঠতে পারিনি। তবে আমরা সবাই সবার সাথে যোগাযোগ করবো, আমরা একসাথে যেভাবে জুলাইতে আমরা একসাথে ছিলাম সেভাবে আমরা আবার কাজ করব। যখনই যখনই এই ধরনের ফেসিবাদের প্রশ্ন আসবে আমরা আবার এক হবো। এবং এই এক হওয়ায় যে আবিদ ভাই যেটা বলেছিলেন যে জুলাইয়ের পর আমরা সবাই জিতে গেছি, এখন এই হার জিতটা আসলে নির্বাচিত হয়ে শিক্ষার্থীদের কাজ করার স্বার্থে। এবং এই জায়গায় আমরা যোগাযোগ করব, সবাই সবার সাথে কথা বলবো, কাজ করব। আমরা আপনারা অবশ্যই ভবিষ্যতে আমাদের রাজনৈতিক যে বৈরিতা বা রাজনৈতিক যে প্রতিদ্বন্দ্বিতা সেটা দেখবেন, তবে একজন আরেকজনের সাথে যে শত্রু সুলভ আচরণ সেটা হয়তো দেখবেন। জি জুমা, আপনার ভবিষ্যৎ পরিকল্পনা শুনতে চাই। আমার ভবিষ্যৎ পরিকল্পনা, আমি ইশতেহারে আমি আমি 9টা ইশতেহার দিয়েছিলাম। 9টা ইশতেহার আমার অনেকগুলো ছিল, যেমন আহ একটা হলের নামকরণ করার বিশ্বস্ত নামকরণ করার ইশতেহার ছিল। তারপর জনতার যে বিজয়, যেটা আপনাকে বলছিলাম যে আওয়ামী লীগ যেভাবে মুক্তিযুদ্ধকে ব্যক্তিগত করেছে, শুধুমাত্র মুক্তিযুদ্ধ আওয়ামী লীগ করেছে বয়ান যেভাবে আমাদেরকে সারা বছর সারা জীবন শেখানো হয়েছে, সেই ধারাটা ভাঙতে হবে। ভারতীয় আধিপত্যবাদ মুক্ত করতে হবে আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাসকে। মুক্তিযুদ্ধ ছিল সাধারণ জনগণের, একটা বাংলাদেশের আরেকটু প্রশ্ন একটু যোগ করে দেই জুমা, যে মানে ইতিহাসকে আমাদের, আপনি বলছেন যে সঠিক ইতিহাসের কথা, কিন্তু আমরা দেখলাম কদিন আগে যেমন টিএসসি তে 36শে জুলাইয়ের আয়োজনে ছাত্র শিবির যে দণ্ডিত যুদ্ধাপরাধীদের ছবি সেখানে রাখে এবং তারপরে বিক্ষোভের মুখে বা ক্ষোভের মুখে সেগুলো আবার সরিয়েও নেয়। আমরা তার কদিন আগেই ডিসেম্বরের 24শে ডিসেম্বরের সংখ্যায় ছাত্র শিবিরের যে প্রকাশনা ছাত্র সংবাদ, সেখানে একটা লেখা এসেছিল, সেটি নিয়ে অনেক সমালোচনা হয়েছিল। পরে সেটি নিয়ে অবশ্য ছাত্র শিবির বলেছে যে তারা সেটিও প্রত্যাখ্যান করেছে যে অনেক মুসলিম বুঝে না বুঝে মুক্তিযুদ্ধে জড়িয়ে পড়েছিল, এটা তাদের অদূরদর্শিতা ছিল, এরকম একটা বক্তব্য সেইটার মধ্যে ছিল। আস্তে আস্তে বা কিছু কিছু করে বলে আসলে মুক্তিযুদ্ধ ভুল ছিল, যুদ্ধাপরাধ হয়নি, এই বিষয়গুলোকে স্ট্যাবলিশ করার একটা প্রচেষ্টা কি দেখতে পাই আমরা এর মধ্য দিয়ে? আমি আমি তো মুক্তিযুদ্ধ সম্পাদক, আমার মতাদর্শ কি এবং বাংলা যারা 10,000 ছাত্রছাত্রী যারা আমাকে ভোট দিয়ে বিজয়ী করেছে, তারা এই ব্যাপারে ওয়াকিবহাল যে আমি কি করতে পারি বা আমি কি করব। এমন তো নয় যে ঢাকা বিশ্ববিদ্যালয় আসলে মাদ্রাসা হয়ে গিয়েছে বা ঢাকা বিশ্ববিদ্যালয় পাকিস্তান হয়ে গেছে, ব্যাপারটা তো এরকম নয়। 10,000 স্টুডেন্ট তো আমার উপর ভরসা রাখতে পেরেছে, এই জন্যই আমি মুক্তিযুদ্ধকে ধারণ করবো, আমি ইতিহাসকে ধারণ করব, সঠিক ইতিহাস আনতে পারবো। আপনি কি মনে এবং করেন যে সেটা তাদের সেই অবস্থানটা ঠিক ছিল, পরে যদিও সরিয়ে নেওয়া হয়েছে, কিন্তু যে মানে সেটি রাখার যে বিষয়টা? ছবি বলেন, ছবিগুলা কিন্তু তাদেরকে কোন সেলিব্রিটি হিসেবে সেলিব্রেট করা হয় নাই, তাদেরকে বিচারিক যে হত্যাকাণ্ড হয়েছে সেটা হিসেবে সেলিব্রেট করা হয়েছে। এবং তার বিপরীতে যেটা করা হয়েছে সেটাই বরঞ্চ মব। যখন আপনি কোনো কিছুকে প্রতিহত করতে চান বা যখন যখন কোনো কিছু আপনার আদর্শিক দ্বন্দ্ব হয়, আপনি সেখানে গিয়ে কি মব করতে পারেন বা করতে পারেন কিনা। তাদের যেটা দরকার ছিল তার প্রশাসনকে সেটার ব্যাপারে জানাতে পারতো, বা তারা যদি এই ব্যাপারে কোনো ন্যারেটিভ দাঁড় করাতে চায় সেটার বিপরীতে তারা আরেকটা অনুষ্ঠান করতে পারতো, যেটা তারা 2 দিন পরে করেছে। হাঙ্গর নদী গ্রেনেড যে সিনেমাটা সেটা তারা দেখিয়েছে, খুবই ভালো উদ্যোগ। কিন্তু সেটা আপনি প্রথম দিন কেন করেননি? আপনি যদি কারো নেগেটিভ ভাঙতে চান, সেই নেগেটিভ আপনি আরেকটা নেগেটিভ তৈরি করে বা সব ট্রুথ এস্টাবলিশমেন্ট করে তৈরি করবেন। আপনি সেখানে গিয়ে কারো উপর চড়াও হয়ে কাউকে বাধ্য করে সেটা করতে পারেন না। আপনি তাদের তাদের যেমনটা সেই হচ্ছে অবস্থানটা সমালোচনা করছেন, কিন্তু এই ছবিগুলো সেখানে মানে প্রজেক্ট করা বা রাখা প্রদর্শন সে ঠিক ছিল। নির্বাচনটা অস্বীকার করতে পারে, সেখানে তো শুধুমাত্র হচ্ছে যে জামাত ইসলামের নেতা কর্মীদের ছিল না, সালাউদ্দিন কাদের ছবিও ছিল। এবং এবং এই জায়গায় হচ্ছে ব্যাপার যেটা তারা বিচারিক হত্যাকাণ্ডের শিকার হয়েছে। কেউ যদি কোনো ধরনের যদি অপরাধ করে তারও সঠিক বিচার পাওয়ার রাইট আছে। একেবারে যদি হাসিনার কথাও বলেন, হাসিনারও বিচার পাওয়ার অধিকার আছে। সবচেয়ে জঘন্য যে খুনি বাংলাদেশের ইতিহাসে, তারও কিন্তু বিচার পাওয়ার অধিকার আছে। সেই অধিকারটাকে তো আপনি একেবারে নিশ্চিহ্ন করে দিতে পারেন না। এবং তার সাথে যদি ইনজাস্টিস হয় সেটা তো আপনাকে অ্যাড্রেস করতে হবে যে এই অপরাধ হয়েছে। সেটা আপনি কেন বলবেন না, সেটা তো বলতে হবে। সেই জায়গাটাই তারা করেছে। এই জায়গাটা নিয়ে আমি অনেকবার অনেক জায়গায় কথা বলেছি। এবং এই ব্যাপারে ছাত্র শিবিরের কি মতামত সেটা তাদের কাছেই আপনি, আমার মনে হয় আপনি যেহেতু আমির জামাতের সাথে বসেছেন, আপনি তাদের কাছ থেকেও জানতে চাইবেন। আমার জায়গা থেকে যেটুকু এনশিওর করার, আমি মুক্তিযুদ্ধকে ধারণ করি কিনা, আমি মুক্তিযুদ্ধকে ধারণ করি। মুক্তিযুদ্ধ নিয়ে আমি কি কি কাজ করব বলেছি সেসব আমি করছি কিনা, এটা আপনারা ভবিষ্যতে দেখবেন। মানে আমি যে বিষয়টা যে এরকম, কাজগুলো করবো, আপনি কি মনে করেন যে তাদের আসলে বিচারিক হত্যাকাণ্ডের শিকার হয়েছে বলে তারা আসলে সেখানে সেই ছবিগুলো আছে, তাদের সাথে যুদ্ধাপরাধের কোনো সম্পৃক্ততা নাই? না আমি তো এই কথাটা বলি নাই আমি যে আমার প্রশ্ন সাথে করছি। সম্পৃক্ততা নাই, হ্যাঁ। বলি নাই। ব্যাপারটা হচ্ছে তারা যদি সম্পৃক্ততা প্রমাণ করতে হয়, আপনি আবার সব ধরনের, শুধু 71 কেন, একেবারে বাংলাদেশের ইতিহাসের শুরু
যে অপরাধগুলো হয়েছে সেই অপরাধের জন্য আপনি ট্রাইব্যুনালে যান, বিচারের আওতায় যান, নতুন করে বিচারের খাতা খুলেন, নতুন করে বাংলাদেশের যারা মানে মুক্তিযুদ্ধ করেছে সবাই তো আর মারা যায়নি, মারা গেলেও তাদের সেকেন্ড জেনারেশন আছে, তারা তো সেই ইতিহাসগুলো জানে, সেই ইতিহাসগুলো সামনে নিয়ে আসেন। শাহবাগের মতো মব করবেন না, কাউকে বিচারিক হত্যাকাণ্ডে স্বীকার করবেন না। যে যেটুকু যার অপরাধের কারণে যে তার যতটুকু শাস্তি প্রাপ্য হুম। সেটুকু নিশ্চিত জি, করেন। সেটি তো এটা বটেই। যদি যেমন প্রমাণিত আসিফ হয়। নজরুল আমাদের শ্রদ্ধেয় শিক্ষক মাননীয় উপদেষ্টা, বর্তমানে আইন উপদেষ্টা, তিনিও বলেছেন মনে হয় একটা টক শোতে, তার আগের একটা টক শো দেখছিলাম, যে দেলোয়ার হোসেন সাঈদী ছাড়া বাকি যাদেরকে দেওয়া হয়েছে তারা আসলে যথাযথভাবেই যথেষ্টভাবে তারা যুদ্ধাপরাধের সাথে যুক্ত ছিলেন বলেই তাদের এই বিচারিক আওতায় আনা হয়েছে। এই কথা কিন্তু এইটা তিনিও তার বলেছেন, বা আপনি বলছিলেন যারা স্টেটমেন্ট, বেঁচে আছেন তারা তো। জি। এটা তার স্টেটমেন্ট। এটা যদি প্রমাণিত সত্য হিসেবে ডকুমেন্টেশন আকারে আদালতের মাধ্যমে যদি আসে, এবং সেটা যদি কোনো ভাবে মানে ইন্টারপ্রিট করা না হয়, এ ধরনের কোনো যদি আমরা এভিডেন্স পাই, যেমন হাসিনা আমলে আমরা যেটা যেটা দেখেছি যে মামলার রায়কে কিভাবে ইন্টারপ্রিট করা হয়েছে, কিভাবে স্ক্যাপ কেলেঙ্কারির কথা জানি আমরা, শুভ্রঞ্জন বালিকে ইন্ডিয়ায় গুম করার হুম। কথা জানি। এই ব্যাপারগুলো আমাদের মনে কনফিউশন তৈরি করে। তো এই ধরনের কনফিউশন আসলে আমরা রাখতে আমি চাই না। এইটা আপনাকে নিশ্চয়তা দিয়ে বলতে পারি, শেখ হাসিনার বিচার হচ্ছে, এটা নিয়েও কনফিউশন তৈরি হবে। কনফিউশনটা তৈরি করা খুব সহজ একটা ব্যাপার, মানে এটা নিয়ে হবে কিন্তু জুমা, এটা নিয়েও কনফিউশন তৈরি করা যাবে। হচ্ছে একটা আপনার ব্যাপার বাংলাদেশের আপামর জনগণ সেটাকে অ্যাকসেপ্ট করছে কিনা, বাংলাদেশের কোন শ্রেণীর মানুষ সেটাকে অ্যাকসেপ্ট করছে এবং কোন শ্রেণী সেটাকে ডিনাই করছে। বাংলাদেশের আপামর জনগণ যদি হাসিনার সাথে যে বিচার হচ্ছে সেটাকে যদি তারা মনে করে যে এটা আসলে আহ ভুল হচ্ছে বা এটা তার সাথে করা হচ্ছে, তাহলে সেটা আপনাকে মানতেই হবে যে নিশ্চয়ই এখানে মানুষের মনে কনফিউশন তৈরি হচ্ছে। বা আওয়ামী লীগের তো অবশ্যই কনফিউশন হবে, তারা তো আর হাসিনার ফাঁসি চায় না, চায় চায় না। তো সেভাবেই যদি বাংলাদেশের জনগণ যদি সেই বিচারকে প্রত্যাখ্যান করে, তাহলে সেটা কিন্তু বাংলাদেশের সরকারের উপর দায় বর্তায় যে তাদের কাছে যথাযোগ্য প্রমাণ উপস্থাপন করা, যেটা এটা কোনো ধরনের এখানে ইন্টারপ্রিট করা হয় নাই, কারো প্রেসক্রিপশনে হয় নাই, সেটার দায় প্রশাসনের উপর বর্তায়, সরকারের উপর বর্তায় সেটা ক্লিয়ার করার। সেই ক্লিয়ারেন্সটাই আমরা কখনো পাইনি। এবং ভবিষ্যতেও আমি আমার জায়গাটা একেবারে এই জায়গায় ক্লিয়ার করি, এই প্রশ্নগুলো যেহেতু আমাকে বারবার বারবার উত্তর দিতে হয়, আমি যেহেতু বারবার বারবার উত্তর দিয়েছি, এই জায়গায় আমি একেবারে ক্লিয়ার করে কথা বলি। বাংলাদেশ জামাতি ইসলামী যদি এই ধরনের কোনো ধরনের অপরাধের দায়ে দণ্ডিত হয়, সেটা যদি বাংলাদেশের জনগণ যদি মেনে নেয় এবং তারা যদি সেই ব্যাপারে যদি মনে করে যে এটা সত্যিকার অর্থেই হয়েছে, এটা মেনে নেওয়ার সকলেরই দায়িত্ব। এবং সেই ব্যাপারে আসার জন্যই আমরা বারবার বারবার সবার কাছে, আমি পার্সোনালি সবার কাছে এই জায়গাটাকেই বলার চেষ্টা করি যে আপনারা যেটাই করবেন সঠিক বিচারের মাধ্যমে আসেন, হুম। কোনো ইন্টারপ্রিট করার কোনো রায় নিয়ে কিংবা হুম। কোনো কিছু নিয়ে মানে এটা তো রায়ের কথা কখনো বলছেন আপনারা, এমনকি আপনি জানেন নিশ্চয়ই যে জামায়াতের মধ্যেও কিন্তু এই বিষয়টা ছিল যে মুক্তিযুদ্ধে তাদের অবস্থানের জন্য ভুল স্বীকার করা বা ক্ষমা চাওয়া। ব্যারিস্টার আব্দুর রাজ্জাক, যিনি আইনজীবী ছিলেন, তিনি এটি বলেছেন বলে একটা চাপের মুখে পড়েছেন এবং পদত্যাগও করেছিলেন, জানেন নিশ্চয়ই, মানে তাদের মধ্যেও কিন্তু বিষয়টা ছিল। দেখুন, ব্যাপারটা বাংলাদেশ জামাত ইসলামী কি স্ট্যান্ড নেবে কি করবে এটা তাদের ব্যক্তিগত ব্যাপার। আমি তাদের সাথে জোটবদ্ধ হওয়ার জন্য আমার যেটুকু ক্লিয়ারেন্স দরকার, তারা বাংলাদেশ পন্থী কিনা, তারা আমি যে যে ইশতেহার দিব সেগুলো করার ব্যাপারে আমার সাথে একসাথে কাজ করবে কিনা, আমি সেটুকু এসিউরেন্স নিয়েছি। পরবর্তীতে তাদের কোনো কার্যক্রম যদি আমার কখনো মনে হয় যে তারা আমার সাথে যে তাদের কমিটমেন্ট সেটাকে ব্রেক করছে, আমি সেটাকে অ্যাড্রেস করব। একদম স্পষ্ট, এর মানে বাইরে পরবর্তীতে কোনো কাজে আপনি মনে করলে আপনি সেটা অ্যাড্রেস করবেন, পূর্ববর্তী কাজ নিয়ে আপনার কোনো অসুবিধা নেই। পূর্ববর্তী কাজের ব্যাপারে তারা আমার কাছে ক্লিয়ারেন্স দিয়েছে, আমার যেটুকু ক্লিয়ারেন্স দরকার সেটুকু আমি পেয়েছি। তা আমি মনে করিনি যে এই ব্যাপারে আসলে আর যে প্রশ্নগুলো বারবার চলে আসে, যে প্রশ্নবিদ্ধ প্রশ্নগুলো চলে আসে, সেগুলো নিয়ে আসলে আমার কোনো ক্রাইসিস নেই। সেগুলো নিয়ে আপনার কোনো ক্রাইসিস নেই, আপনার অবস্থান মনে হয় আপনি স্পষ্ট করেছেন। অনেক ধন্যবাদ ফাতিমা তাসনিম জুমা, এবং শুভকামনা আপনি সামনের দিনে ভালো কাজ করেন সেই প্রত্যাশা আপনার কাছে রাখতে চাই। অনেক ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। ধন্যবাদ।